আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। মানব সভ্যতার ইতিহাসের দিকে যদি আমরা একটু গভীরভাবে তাকাই, তবে দেখব বড় বড় যে সাম্রাজ্যগুলো ছিল, সেই সাম্রাজ্যগুলো কিন্তু বাইরের কোনো শত্রুর আক্রমণে যতটা না ধ্বংস হয়েছে, তার চেয়ে অনেক বেশি ধ্বংস হয়েছে ভেতরের অব্যবস্থাপনা এবং শাসকদের বাস্তবতাকে অস্বীকার করার প্রবণতার কারণে। ফরাসি বিপ্লবের সেই বিখ্যাত গল্পের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সাধারণ মানুষ যখন রুটির অভাবে রাজপ্রাসাদের সামনে এসে বিক্ষোভ করছে, তখন রানী মেরি আতওয়ানেত কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ওরা রুটি পাচ্ছে না তো কি হয়েছে, ওদেরকে কেক খেতে বলো। দর্শক, এই যে শাসকদের সাথে সাধারণ মানুষের যাপিত জীবনের দূরত্বের যে আকাশ পাতাল ব্যবধান, এর পরিণতি কিন্তু কখনোই শুভ হয় না। আজকে এই 2026 সালে দাঁড়িয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সার্বিক চিত্র আমরা দেখতে পাচ্ছি, তা বিশ্লেষণ করতে গেলে ইতিহাসের সেই নির্মম সত্যগুলোই কিন্তু বারবার চোখের সামনে ভেসে ওঠে। আজ আমরা এমন এক গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি, যাকে অনেকে জাতীয় জরুরি অবস্থার পূর্ব লক্ষণ বলে কিন্তু মনে করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে কোনো সংকটের প্রথম ধাপটাই হলো সংকটকে স্বীকার করে নেওয়া। কিন্তু আমাদের এখানে আসলে কি হচ্ছে? আমরা কি দেখছি? আমরা দেখছি জাতীয় সংসদে দাঁড়িয়ে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছেন যে দেশে নাকি জ্বালানির কোনো প্রকৃত সংকট নেই। তার এই কথা ঠিক একদিন পরেই বিদ্যুৎ বিভাগেরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে এসে অত্যন্ত অসহায়ভাবে স্বীকার করে নিচ্ছেন যে জ্বালানি সংকট আমাদের সহনশীলতার মাত্রাকে পুরোপুরিভাবে ছাড়িয়ে গেছে। একটি দেশের নীতি নির্ধারণী পর্যায়ে এই যে দুই রকম বক্তব্য, এই যে সমন্বয়হীনতা, এটা কিন্তু সাধারণ মানুষের মনে এক বিশাল আস্থার সংকট তৈরি করে। একদিকে সরকারের মন্ত্রী বলছেন সব ঠিক আছে, আর অন্যদিকে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। এই বৈপরীত্য আমাদের আসলে কোথায় নিয়ে যাচ্ছে? দর্শক, একটু গ্রামাঞ্চলের দিকে তাকান। আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো, যারা এদেশের অর্থনীতির আমি মনে করি মূল চালিকা শক্তি, তারা কিন্তু আজ চরম অন্ধকারে নিমজ্জিত। দিনে 14 ঘন্টা পর্যন্ত সেখানে বিদ্যুৎ থাকছে না। এক সময় বলা হতো লোডশেডিং শুধু গ্রামের মানুষের জন্যই বরাদ্দ, কিন্তু বাস্তবতা হলো সংকট যখন ঘনীভূত হয়, তখন তার কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকে না। এখন সেই লোডশেডিং এর কালো থাবা খুদ রাজধানী ঢাকাতেও কিন্তু এসে পড়েছে। পরীক্ষামূলকভাবে হলেও ঢাকায় যখন লোডশেডিং শুরু হয়, তখন কিন্তু কোনোভাবেই আর বুঝতে বাকি থাকে না যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। 90-এর দশকে যারা বড় হয়েছেন, তাদের হয়তো সেই হারিকেন আর কুপির আলোর কথা অবশ্যই মনে আছে। আমরা কি তবে আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? বিশ্বস্তরে ইরান যুদ্ধের কারণে আমাদের হয়তো বৈশ্বিক সংকটের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের নিজস্ব ব্যবস্থাপনার ত্রুটিগুলো তো কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না, তাই না? এবার আসুন আমাদের অর্থনীতির সবচেয়ে বড় খুঁটি, আমাদের কৃষি খাতের দিকে। এই ভরা বুড়ো মৌসুমে যখন প্রতিটি ধানের জমিতে পর্যাপ্ত সেচ দেওয়া প্রয়োজন, তখন কৃষকের মাথায় কিন্তু হাত। জমিতে পানি নেই, কারণ পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ নেই। বাধ্য হয়ে যে ডিজেল দিয়ে পাম্প চালাবেন, সেই ডিজেলের দামও কিন্তু এক লাফে লিটার প্রতি অনেক টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। উৎপাদন খরচ বেড়ে গেছে প্রায় 35 থেকে 40%। কৃষক আজ নিরুপায় হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কিসের জন্য? একটু বৃষ্টির আশায়। কিন্তু এখানেই কি শেষ? না,
সুপ্রিয় দর্শক, সারের তীব্র সংকট এক মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের দেশে গ্যাস ভিত্তিক যে সার কারখানাগুলো ছিল, গ্যাস সংকটের কারণে তার প্রায় সবগুলোই আজ বন্ধ। কারণ অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়া হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে, আর সেখানেও আবার চাহিদার অর্ধেক বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই যে একটার সাথে আরেকটার জড়িততা, এই দুষ্টচক্র থেকে বের হওয়ার কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা কিন্তু আমরা কোনোভাবেই নীতি নির্ধারকদের কাছ থেকে দেখতে পাচ্ছি না। শুধু তো কৃষি নয়, আমাদের গর্বের পোশাক শিল্পের দিকে তাকালে বুকটা আমি মনে করি একদম হাহাকার করে ওঠে। যে শিল্পটি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার, জ্বালানি আর বিদ্যুৎ সংকটের কারণে আজ সেই শিল্পটি ধ্বংসের দ্বার প্রান্তে। গ্যাস না থাকায় কারখানায় বয়লার চলছে না, বিদ্যুৎ না থাকায় মেশিন ঘুরছে না, উৎপাদন খরচ বেড়েই চলেছে। বিদেশি ক্রেতারা তো আসলে আমাদের এই অভ্যন্তরীণ সংকটের কথা কোনোভাবেই শুনবেন না। তারা কি চান? তারা চান সময়মতো পণ্য। যখন তারা দেখছেন বাংলাদেশ থেকে সময় মতো শিপমেন্ট হচ্ছে না, বা সময় মতো তারা তাদের প্রোডাক্ট ডেলিভারি পাচ্ছেন না, তখন কিন্তু তারা নিজ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। এবং এটা কিন্তু আমাদের এই শিল্প খাতের জন্য অত্যন্ত খারাপ একটি দিক। শুধু শিল্প খাতের জন্য নয়, এটি আমাদের গোটা অর্থনীতির জন্য একটি মারাত্মক খারাপ প্রভাব বয়ে আনছে। দর্শক, আমাদের চোখের সামনেই আমাদের কোটি কোটি টাকার অর্ডার চলে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত, ভিয়েতনাম কিংবা শ্রীলঙ্কায়। একবার যে বাজার হাতছাড়া হয়ে যায়, তা কিন্তু সহজে কখনোই আর ফিরে পাওয়া যায় না। ব্যবসায়ীরা আজকে একদম দিশেহারা। তারা আসলে বুঝতে পারছেন না আগামী দিনগুলোতে কিভাবে তারা এই বিশাল শ্রমিকদের বেতন দেবেন, কিভাবে ব্যাংক থেকে যে ঋণ নিয়ে তারা ব্যবসা শুরু করেছেন সেই ব্যাংক ঋণ কিভাবে পরিশোধ করবেন। অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবেন সেখানেও কিন্তু এক ধরনের নীরব হাহাকার চলছে। এলপিজি গ্যাসের দাম যে হারে বাড়ছে, তাতে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের দুই বেলা রান্না করে খাওয়াই এক প্রকার বিলাসিতায় পরিণত হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সিলিন্ডারের দাম কয়েকশো টাকা বেড়ে যাওয়াটা কোনো সাধারণ বিষয় নয়। এর সাথে কি যুক্ত হয়েছে? এর সাথে যুক্ত হয়েছে পরিবহন ভাড়া আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি। মানুষের ক্রয় ক্ষমতা আজ একেবারে কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে একটু নজর দিই, তবে দেখব তারা কিন্তু এই বৈশ্বিক সংকট মোকাবেলায় বেশ কিছু বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত কি করছে? ভারত অত্যন্ত কৌশলে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে নিজেদের মজুদ বাড়িয়েছে। একসময় দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা কিউআর কোড ভিত্তিক রেশন ব্যবস্থা আর কর্মদিবস কমিয়ে এনে পরিস্থিতি সামাল দিয়েছে। এমনকি পাকিস্তানও কৃষকদের ভর্তুকি দিয়ে কিছুটা হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। তারা কিন্তু কেউ সংকটের কথা অস্বীকার করেনি, বরঞ্চ তারা বাস্তবতাকে মেনে নিয়ে সমাধানের পথ খুঁজেছে। কিন্তু আমরা কেবল বাগাড়ম্বর আর অস্বীকারের সংস্কৃতির মধ্যেই এখন পর্যন্ত আটকে রইলাম। প্রিয় দর্শক, একটি দেশের জ্বালানি নিরাপত্তা যখন হুমকির মুখে পড়ে, তখন তা কেবল আর বিদ্যুতের সমস্যা হয়ে থাকে না, তা একটি জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়। আমরা শুনছি জ্বালানি সংকটের কারণে নাকি মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিন্তা করে দেখুন, একটি দেশ যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যদি শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, যদি কৃষকদের ফসল মাঠে পুড়ে যায়, তবে সেই দেশের সামনে আর আসলে কি অবশিষ্ট থাকে? দর্শক, আজ আমরা যে গভীর অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছি, তা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো বাস্তবতাকে স্বীকার করা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা। রাজনৈতিক গাফলতি এবং
দায়সারা বক্তব্য দিয়ে এই পাহাড় সম সংকট কিন্তু পার হওয়া যাবে না। আমরা চাই আমাদের নীতি নির্ধারকেরা ইতিহাসের পাতা থেকে শিক্ষা নেন, সাধারণ মানুষের চোখের ভাষা বুঝতে শিখুন। তা না হলে আগামী দিনগুলোতে আমাদের হয়তো এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা আমরা এর আগে কখনো কল্পনাও করতে পারিনি। মহান সৃষ্টিকর্তা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করুন। এখনকার মতো এখানে শেষ করছি। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা ভালো হোক খারাপ হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, সেটাও আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, কারণ এই বিষয়গুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি এবং আপনাদের প্রশ্নের যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।